যতগুলো স্পিসিস হবে, যত রকমের স্পিসিস হবে একটা হ্যাবিটাটে, তত রকমের পপুলেশন হবে, তত বেশি সংখ্যক পপুলেশন হবে, তাই না? হোমিওথার্মস তারা যেমন ম্যামলস, যারা নিজের একটা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারে। আর কি মেসোফাইটস, যারা এক্সেস ওয়াটারে থাকে না বাট সাফিসিয়েন্ট ওয়াটারে থাকে, যেমন কাল্টিভেটেড প্লান্টস। একটা জঙ্গলের মধ্যে একটা নদী আছে, তো সেটা একটা রিসোর্স, ওয়াটার রিসোর্স, তাই তো? তাহলে দেখো, ধরো এটা হচ্ছে ডিয়ার আর এটা হচ্ছে টাইগার, দুটো আলাদা পপুলেশন, একটু ভুল হয়ে গেল। অবভিয়াসলি ডিয়ারের পপুলেশন টাইগারের থেকে বেশি হবে, তার কারণ প্রাইমারি কনজিউমার্স উইল বি গ্রেটার দ্যান সেকেন্ডারি কনজিউমার্স ইন আ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। ঠিক আছে, তো ধরো এটা টাইগার আর এটা হচ্ছে আমাদের ডিয়ার পপুলেশন। এবার দেখো, টাইগার আর ডিয়ার দুজনে আলাদা পপুলেশন হলেও কিন্তু একটা কমন রিসোর্স দুজনে ইউটিলাইজ করে, কি ওয়াটার। তাহলে দেখো, এটা টাইগারের নিশ, এটা ডিয়ারের নিশ, আর এই জায়গাটা দুজনের নিশ ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তাই না? ওভারল্যাপ হয়ে যাচ্ছে কারণ কি সেম রিসোর্স ইউটিলাইজ করছে, তাই এইখানটাকে আমরা বলতে পারি নিশ ওভারল্যাপ। যখন কিনা দুটো ডিফারেন্ট পপুলেশন একটা সেম রিসোর্স ইউটিলাইজ করে, তার মানে ওদের নিশ একটা পার্টিকুলার রিসোর্সের জন্য ওভারল্যাপ হয়ে গেল, সেটাকে আমরা বলি নিশ ওভারল্যাপ। নিশ ওভারল্যাপ আর কি all the different kinds of population, ঠিক আছে, all the different kinds of population present in a habitat, এটা পার্টিকুলার হ্যাবিটেটে যতগুলো পপুলেশন আছে, যত রকমের পপুলেশন আছে, তারা সবাই মিলে কি সিগনিফাই করে? they represent niche density, niche density। তাহলে একটা হ্যাবিটেটে যতগুলো পপুলেশন থাকবে বা যত রকমের পপুলেশন থাকবে, সেই হ্যাবিটেটের নিচ ডেনসিটি তত বেশি। তাহলে আমরা বলতেই পারি যে নাম্বার অফ স্পিসিস ইন আ হ্যাবিটেট ইজ প্রপোর্শনাল টু নিচ ডেনসিটি বলতেই পারি। তার কারণ কি, যতগুলো স্পিসিস হবে, যত রকমের স্পিসিস হবে একটা হ্যাবিটেটে, তত রকমের পপুলেশন হবে, তত বেশি সংখ্যক পপুলেশন হবে, তাই না? যত বেশি সংখ্যক স্পিসিস একটা পার্টিকুলার হ্যাবিটেটে থাকবে, তত বেশি সংখ্যক পপুলেশনই হবে তো সেই হ্যাবিটেটটায়। তাহলে কি বললাম, একটা হ্যাবিটেটে যত সংখ্যক বেশি পপুলেশন থাকবে, তত বেশি তার নিচ ডেনসিটি হবে। তাহলে নাম্বার অফ স্পিসিস ইন আ হ্যাবিটেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নিচ ডেনসিটি। স্পিসিস ডাইভার্সিটি যত বাড়াবে, নিচ ডেনসিটি তত বাড়বে। This is all that we need to know about the dynamics of population, একটা পপুলেশনের ব্যাপারে এবং তার বেসিক্স যে ব্যাপারগুলো আছে, যেগুলো না জানলেই নয়, এগুলো তার মধ্যে। এই পোরশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা আগে কখনোই পড়োনি। তো নিউ এক্সাম প্যাটার্নে কিন্তু এরকম অ্যাপ্লিকেশন বেসড বা এরকম কিন্তু কোয়েশ্চেন আসছে। তো this is all that we need to know about populations, niche and its different criteria and functions. Depending on the various abiotic factors, আমরা একটা পপুলেশনকে বিভিন্ন স্ট্র্যাটায় বিভক্ত করতে পারি। ঠিক আছে, দুটো স্ট্র্যাটায় মেইনলি বিভক্ত করতে পারি। একটা হচ্ছে
ইউরি আর একটা হচ্ছে স্টেনো। ইউরি আর স্টেনো, ঠিক আছে। ইউরি হচ্ছে সেই সমস্ত স্পিসিসরা যারা কিনা ওয়াইড রেঞ্জ অফ অ্যাবায়োটিক ফ্যাক্টরস কে টলারেট করতে পারে, যেমন টেম্পারেচার, হিউমিডিটি, স্যালিনিটি এটসেট্রা। আর স্টেনো হচ্ছে যারা খুব ন্যারো রেঞ্জ অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কে সহ্য করতে পারে, তারা হচ্ছে স্টেনো। যেমন ধরো যারা যারা কিনা খুব হাই স্যালিনিটি সহ্য করতে পারে তাদেরকে আমরা বলতে পারি ইউরি হ্যালাইন, ঠিক আছে। যেমন ক্যাটাড্রোমাস ফিশ এবং অ্যানাড্রোমাস ফিশ, ঠিক আছে। ক্যাটাড্রোমাস এবং অ্যানাড্রোমাস। তো ক্যাটাড্রোমাস কারা? যারা মিষ্টি জল থেকে নোনতা জলে যায় বা সমুদ্রের জলে যায় ফর ব্রিডিং, যেমন ইল মাছ, ঠিক আছে। আর অ্যানাড্রোমাস কারা? যারা প্রজননের জন্য নোনা জল থেকে মিষ্টি জলে আসে, যেমন ইলিশ, যেমন স্যালমন। এরা সবাই ইউরি হ্যালাইন, কারণ এরা ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি সহ্য করতে পারে, টলারেট করতে পারে। আর ধরো শার্ক বা রুই বা কাতলা, এরা খুব ন্যারো রেঞ্জ অফ স্যালিনিটি সহ্য করতে পারে। এদের যদি তুমি মিষ্টি জলে নিয়ে যাও, ধরো হাঙরদের, কিছু কিছু হাঙর মিষ্টি জলে থাকে, কিছু কিছু হাঙর, নট অল, যেমন বুল শার্ক, যেমন গ্যাঞ্জেটিক শার্ক, গ্লিফাস গ্যাঞ্জেটিকাস, এরা মোটামুটি ইউরি হ্যালাইন বলতে পারো, ঠিক আছে। বাট ধরো গ্রেট হোয়াইট শার্ক বা টাইগার শার্ক, এদের তুমি নদীতে পাবে না, এরা সমুদ্রেই থাকতে পারে, কারণ এরা ওই পার্টিকুলার রেঞ্জ অফ স্যালিনিটিটাই সহ্য করতে পারে, একটা ন্যারো রেঞ্জ। রুই কাতলাকে সমুদ্রে নিয়ে তুমি গেলে ওরা মরে যাবে, তার কারণ ওরাও ওই পার্টিকুলার ন্যারো রেঞ্জ অফ স্যালিনিটি সহ্য করতে পারে, সমুদ্রের যে স্যালিনিটি সেটা সহ্য করতে পারে না, তাই এরা স্টেনোহ্যালাইন। ওকে। যে সমস্ত অর্গানিজম খুব ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার সহ্য করতে পারে, যেমন মানুষ, তারা ইউরিথার্মাল। মানুষ পাহাড়ের মাথায় চির তুষারাবৃত জায়গাতেও থাকতে পারে, মরুভূমিতেও থাকতে পারে। আবার ধরো পোলার বেয়ার্স, পোলার বেয়ার্সরা কিন্তু শুধুমাত্র ওই পোলার রিজিয়নেই থাকতে পারে, নর্থ পোলে, আর্কটিক রিজিয়নেই থাকতে পারে। ওই ধরনের প্যারামিটার, ওই ধরনের অ্যাবায়োটিক ফ্যাক্টরসই ওরা সহ্য করতে পারে, ওর বাইরে ওদের কোনো সার্ভাইভাল ক্যাপাসিটি নেই, তাই ওরা স্টেনোথার্মাল। যেমন ক্যামেলস, ঠিক আছে। উট, শিপ অফ দ্য ডেজার্ট, মরুভূমিতেই বেটার, ঠিক আছে। অ্যান্টার্কটিকা একটা উটকে নিয়ে গেলে বাঁচবে না, বাট মানুষ বেঁচে থাকবে, তাই তো। মানুষ সহ্য করতে পারে, তাই। এবার এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দু রকমের হতে পারে, ঠিক আছে। টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দু রকমের অর্গানিজমদের ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে কি হোমিওথার্মস। হোমিওথার্মস কারা? যেমন ম্যামলস, যারা নিজের একটা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারে, এবং বাইরে টেম্পারেচার ফ্লাকচুয়েট যতই হোক না কেন, আমাদের অভ্যন্তরীণ যে কোর টেম্পারেচার আছে শরীরের ভেতরে, সেটা কখনোই পরিবর্তিত হবে না, আমরা সেটাকে মেনটেন করতে পারবো ওই নিয়ার অ্যাবাউট, মানুষের ক্ষেত্রে বলছি 36-37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তাই আমরা হোমিওথার্মস। কিন্তু যাদের বডি টেম্পারেচার ডিপেন্ডস অন দ্য এক্সটার্নাল টেম্পারেচার, এদের আমরা কি বলি? পয়কিলোথার্মস। বার্ডসও বটে, বার্ডসও হোমিওথার্মস এর মধ্যেই পড়ে। এদেরকে আমরা ওয়ার্ম ব্লাডেড বলি, যদিও এই টার্মটা এখন অবসলিট। পয়কিলোথার্মস যেমন রেপটাইলস, ফিশ, অ্যামফিবিয়ানস, এরা নিজেদের বডির কনস্ট্যান্ট কোর টেম্পারেচার মেনটেন করতে পারে না, ঠিক আছে। এদের বডি টেম্পারেচার বাড়ে কমে উইথ রেসপন্স টু দ্য এক্সটার্নাল টেম্পারেচার, বাইরের
টেম্পারেচার বাড়লে এদের বডি টেম্পারেচার বাড়বে, বাইরের টেম্পারেচার কমলে এদের বডি টেম্পারেচার কমবে। তাই তোমরা দেখবে রেপটাইলসদের রোদ পোয়াতে, কুমিরদের যদি চিড়িয়াখানায় যাও দেখবে কুমিররা হাঁ করে সূর্যের মধ্যে বসে, মানে সূর্যের রোদের মধ্যে বসে আছে। কেন? কারণ সারা রাতে ওরা জলের মধ্যে থাকে, তো ওদের বডি ঠান্ডা হয়ে যায়, কারণ রাতে টেম্পারেচার ফল করে। ওদের বডি টেম্পারেচার একটা ক্রিটিক্যাল লেভেলের নিচে ফল করলে ওদের মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো কিক স্টার্ট হয় না, ঠিক মতো মেটাবলিজম হওয়া সম্ভবপর হয় না ওদের পক্ষে। ঠিক মতো মেটাবলিজম না হলে ওরা নড়াচড়া করার জন্য প্রপার এনার্জি পায় না, বাকি শিকার ধরার জন্য এনার্জি পায় না, সাঁতার কাটার জন্য এনার্জি পায় না। তাই কি করে ওরা রোদে বসে থাকে, ঠিক আছে? রোদ শুষে নিয়ে, অ্যাবজর্ব করে নিয়ে কি হয়, ওদের বডি টেম্পারেচারটা বাড়তে থাকে। যত দিনের টেম্পারেচার বাড়বে বাইরে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আমরা যেটাকে বলি, সেটা যত বাড়বে ওদের বডি টেম্পারেচার তত বাড়বে, মেটাবলিজমের রেট তত বাড়বে, ঠিক আছে? এবার একটা ক্রিটিক্যাল লেভেলের পরে যদি বাইরের টেম্পারেচার চলে যায়, ওদের বডি টেম্পারেচারও সেই ক্রিটিক্যাল লেভেলের উপরে চলে যাবে, সেটা ডেঞ্জারাস, ঠিক আছে? কারণ ওদের টেম্পারেচার রেগুলেট করার কোনো উপায় নেই বডির মধ্যে। আমাদের কি, আমাদের যদি আশপাশের টেম্পারেচার খুব গরম হয়ে যায়, আমরা নিজের কোর টেম্পারেচারকে স্ট্যাটিক রাখতে, মেনটেন করার জন্য কি করি, সোয়েটিং করি, ঘাম হয় আমাদের, যার ফলে আমাদের বডি টেম্পারেচার কিছুটা ফল করে ওই কনস্ট্যান্ট লেভেলের কাছাকাছি থাকে। বাট এদের তো সোয়েট গ্ল্যান্ডস নেই, এরা কি করবে? ওভারহিটিং প্রিভেন্ট করার জন্য একটা পার্টিকুলার লেভেলের পর ওরা সেটাকে সেন্স করতে পারে যে হ্যাঁ, এর বেশি আমার বডি টেম্পারেচার বাড়াটা ঠিক নয়, ওরা জলে চলে যায় টু কুল দেয়ার বডিজ অফ। ওকে, তো রেপটাইলস, ফিশ, অ্যাম্ফিবিয়ানস এরা সবাই পয়কিলোথার্মস। গাছদের মধ্যেও আছে। গাছদের মধ্যে কি রকম আছে? ময়েশ্চারের উপর ডিপেন্ড করে আমরা গাছদের বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাইগ্রোফাইটস, যারা প্রচুর পরিমাণ ময়েশ্চার বা জলের মধ্যে থাকে, ঠিক আছে? হাইগ্রোফাইটস প্রচুর পরিমাণ ময়েশ্চার বা জলের মধ্যে থাকে, যেমন ধরো লোটাস, জলেই থাকে, জলেই হয়। তো জেনারেলি দেখবে হাইগ্রোফাইটস এর কি থাকে, এরেনকাইমা টিস্যু থাকে, which helps them to float in water, ঠিক আছে? যারা টেরিস্ট্রিয়াল হাইগ্রোফাইটস, যারা খুব জলীয় আর্দ্রতার মধ্যে বেশি থাকে, ঠিক আছে, এবং ওয়েট ময়েস্ট কন্ডিশনে থাকে, তাদের পাতার এজে হাইডাথোডস থাকে। এই হাইডাথোডস দিয়ে এক্সেস ওয়াটার, যেটা ওরা ট্রান্সপিরেশনে বার করতে পারে না, থ্রু স্টোমাটাল ট্রান্সপিরেশন, লেন্টিকুলার ট্রান্সপিরেশন, কিউটিকুলার ট্রান্সপিরেশন, যত রকমের ট্রান্সপিরেশন আছে, সেই ট্রান্সপিরেশনে ওরা যে বার করতে পারে না যে এক্সেস ওয়াটারটা, কারণ হিউমিডিটি খুব বেশি, ঠিক আছে, প্রচুর হিউমিড কন্ডিশনে থাকে, ভেজা ভেজা থাকে সব সময়, সাথে সাথে মানে পরিবেশে থাকে, তো হিউমিডিটি বেশি থাকলে ট্রান্সপিরেশন হয় না। তাহলে এক্সেস ওয়াটারটা কি করে, ওদের লিফের এজে হাইডাথোডস থাকে, পোরস থাকে মাইনিউট, যার থ্রু দিয়ে ওয়াটার ড্রপলেটটা বেরিয়ে যায়, যাকে গাটেশন বলা হয়, ঠিক আছে? গাটেশন বলা হয়। হাইডাথোডস থাকে, এদের সফট গ্রিন টেন্ডার স্টেমস থাকে, ওকে, ওয়্যাক্সি কোটেড লিভস থাকে, ওদের পাতাগুলোর উপর একটা ওয়্যাক্সি লেয়ার থাকে, কোটিং থাকে, যাতে ওয়াটার অ্যাকুমুলেশন না হয়, স্টোমাটাগুলো যাতে ব্লকড না হয়, ঠিক আছে? তো এরকম কিছু অ্যাডাপ্টেশনস থাকে এই হাইগ্রোফাইটসদের। গ্রিন স্টেম থাকে, হ্যাঁ, ফটোসিনথেসিস করার জন্য। আচ্ছা, আর কি? মেসোফাইটস, যারা এক্সেস ওয়াটারে থাকে না বাট সাফিসিয়েন্ট ওয়াটারে থাকে, যেমন কাল্টিভেটেড প্লান্টস, কাল্টিভেটেড ক্রপস, যেমন, ঠিক আছে, ধান, গম, বার্লি, ভুট্টা, আখ, সুগারকেন যাকে বলে, ইত্যাদি। কাল্টিভেটেড ক্রপস বা এগ্রিকালচারাল ক্রপস, এদের আমরা এক্সেস ওয়াটারে তো রাখি না, কারণ নষ্ট হয়ে যাবে, বাট অ্যাডিকুয়েট ওয়াটারে রাখি। ওয়াটারের কোনো স্কার্সিটি হয় না, জলের অভাব হয় না এদের, ঠিক আছে? মডারেট অ্যামাউন্ট অফ ওয়াটারে থাকে এরা, বা মডারেট ওয়াটার সাপ্লাই এদের দেওয়া হয়, বা এদের অ্যাক্সেস টু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে, যেটা এক্সেস নয় বাট more than enough to meet their daily requirements and physiological functions.
আর কি, যারা অত্যন্ত কম জলের সাপ্লাই পায় বা যারা অত্যন্ত কম কি বলবো আর্দ্রতা সম্পন্ন জায়গায় থাকে বা অত্যন্ত বেশি শুষ্ক আবহাওয়ায় থাকে, মরুভূমি অঞ্চলে থাকে বা পাহাড়ি অঞ্চলে থাকে, ঠিক আছে, ওই লাদাখ বা ওয়েস্টার্ন হিমালয়াস বা গ্রেটার হিমালয়াস যেরকম থাকে আর কি ওয়েদার, এদেরকে জেরোফাইটস বলা হয়। যেমন ধরো অ্যাকেসিয়া, ক্যাকটাস আর কি, সাকুলেন্টস ইত্যাদি, এরা সবাই জেরোফাইটস। এদের অ্যাক্সেস টু ওয়াটার ইজ ভেরি লেস, খুব কম জল আছে এরকম হ্যাবিটেটসে এরা থাকে। এদের কি থাকে, ওয়্যাক্সি কোটেড লিভস থাকে টু প্রিভেন্ট ট্রান্সপিরেশন, থিক লিভস থাকে, কিউটিকেলটা অনেক মোটা হয়ে যায়, পাতাগুলো শুকিয়ে গিয়ে কি হয়, থর্নস হয়ে যায়, রিডিউস টু থর্নস হয়ে যায়, এদের পাতাগুলো কাটা কাটা হয়ে যায়, ফ্লেশি সাকুলেন্ট স্টেম থাকে, ভেরি ডিপ অ্যান্ড এক্সটেন্সিভ রুট সিস্টেম থাকে এদের, এরকম কিছু অ্যাডাপ্টেশন থাকে। ওকে, তো ময়েশ্চারের উপরে প্লান্টরা কিন্তু এরকম হতে পারে, লাইটের উপরেও কিন্তু প্লান্ট দু রকমের হতে পারে, লাইট অ্যাভেলেবিলিটির উপরে। লাইট অ্যাভেলেবিলিটির উপর কিন্তু দু রকমের হতে পারে। এটা কি, হিলিওফাইলস, যারা কিনা খুব চড়া আলোতে থাকতে পারে, ঠিক আছে, যেখানে সানলাইট খুব ভালো পরিমাণে উপস্থিত, সূর্যালোক যেখানে অপর্যাপ্ত নয়, মানে যেখানে পর্যাপ্ত সূর্যালোক আছে, ঠিক আছে, সেখানে এরা থাকে। আউটডোর প্লান্টস আমরা যাদের বলি আর কি, প্রপার সানলাইটে থাকতে পারে, প্রচুর সূর্যালোক যেখানে পড়ে সারা বছর ভর, সেসব জায়গায় এরা থাকতে ভালোবাসে এবং থাকতে পছন্দ করে এবং সেটাই এদের প্রয়োজন, ঠিক আছে। পর্যাপ্ত সূর্যালোকে যারা থাকে তাদের আমরা হিলিওফাইলস বলি। যেমন নিরক্ষীয় রেখা বা ইকুয়েটোরিয়াল রিজিয়নে বা ট্রপিক্যাল রিজিয়নে যে সমস্ত উদ্ভিদরা আছে, যে সমস্ত প্লান্টসরা আছে, তারা সবাই হিলিওফাইলস। ওকে, আর যারা অপর্যাপ্ত সূর্যাস্তে থাকতে পছন্দ করে, যারা শেডে থাকতে পছন্দ করে, যারা একটা অন্ধকার অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে, ঠিক আছে, একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে, একটু ছায়া ঘেরা জায়গায় পছন্দ করে, আলো আধারিত থাকতে পছন্দ করে, এদেরকে আমরা বলতে পারি সিওফাইলস। সরি, এখানে PHILES হবে, হ্যাঁ, PHY হবে না, সরি, সিওফাইলস। শেড লাভিং প্লান্টস বা ইনডোর প্লান্টস, ঠিক আছে। হেলিওফাইলস এন্ড সিওফাইলস, এটা হচ্ছে লাইট লাভিং, এভাবে মনে রেখো, আর এরা হচ্ছে শেড লাভিং। PHILES, ঠিক আছে। সিও মানে শেড, ফাইল মানে লাভিং, হিলিও মানে সূর্য বা সূর্যের আলো, ফাইল মানে লাভিং, ঠিক আছে। লাইট অ্যাভেলেবিলিটির উপরেও কিন্তু গাছেদের এরকম আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো, ময়েশ্চার, লাইট, টেম্পারেচার, স্যালিনিটি, এত কিছুর উপরে আমরা পপুলেশনদের ভাগ করতে পারি, স্পিসিসদের ভাগ করতে পারি। তাহলে অ্যাবায়োটিক ফ্যাক্টরস গুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট in determining the niche density of a habitat, ঠিক আছে, and in determining the biodiversity of a habitat and also the population distribution along different topological features of the habitat, ঠিক আছে। একটা হ্যাবিটেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাবায়োটিক ফ্যাক্টর ডমিনেন্ট, তো সেই ডমিনেন্ট অ্যাবায়োটিক ফ্যাক্টরের উপর ভিত্তি করে সেই পার্টিকুলার হ্যাবিটেটের ওই পার্টিকুলার রিজিয়নে কোন কোন পপুলেশনসরা থ্রাইভ করবে এটাও আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাই আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টরের উপরে পপুলেশনসদের এতগুলো ভাগে ভাগ করতে পারি।